ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারি দু চারিটি অশ্রু জল। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যের বর্ষা যাপন কবিতাটি থেকে বাংলা ছোট গল্পের ব্যাখ্যা পেতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ছোট গল্প এমন হতে হবে যে শেষ হইয়াও হইল না শেষ, অর্থাৎ গল্প শেষ হয়ে গেলেও যাতে রেশ থেকে যায়। এবার আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলো নিয়ে আলোচনা করব। তার সর্বপ্রথম গল্প ভিখারিণী, যেটি 1284 বঙ্গাব্দে ভারতী পত্রিকায় শ্রাবণ এবং ভাদ্র দুটি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। ভিখারিণী গল্পের মূল বিষয়বস্তু কাশ্মীরের উপর ভিত্তি করে লেখা। এই ছোট গল্পটির মূল চরিত্রগুলি হল অমর সিংহ ও কমল দেবী। এরা দুজন একসাথে বড় হয়ে ওঠে ও একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কমলের পিতা তাদের গ্রামে একজন সুপ্রসিদ্ধ ব্যক্তি এবং অমরের পিতা হলেন রাজার সেনার একজন সেনাপতি। তাদের দুজনের পরিবার তাদের বিবাহের ব্যবস্থা করে। কমলের পিতার মৃত্যুর পর তাদের পরিবারের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এটাই হলো ভিখারিণী গল্পের ক্লাইম্যাক্স। এবার আমরা চলে যাচ্ছি তার দ্বিতীয় গল্প ঘাটের কথা। এই ঘাটের কথা গল্পটি 1291 বঙ্গাব্দে কার্তিক সংখ্যায় ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই গল্পের মূল চরিত্র কুসুম, তাই কুসুমের একটি কথা বা উক্তি দিয়ে শুরু করতে পারি। কুসুম কহিল, তিনি আদেশ করিয়া গিয়াছেন, তাহাকে ভুলিতে হইবে, বলিয়া ধীরে ধীরে গঙ্গার জলে নামিল। লেখকের কথায়, আমার কোলে যে খেলা করিত, সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় সরিয়া গেল জানিতে পারিলাম না। এবার আমরা চলে যাচ্ছি তার তৃতীয় গল্প রাজপথের কথা নবজীবন, যেটি 1291 বঙ্গাব্দে অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। মুকুট, এই মুকুট গল্পটি জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদিত বালক পত্রিকায় 1292 বঙ্গাব্দে 1885 সালে বৈশাখ ও জ্যৈষ্ঠ পরপর দুটি সংখ্যায় প্রকাশিত হয়। এটি বড় গল্প মুকুট। ত্রিপুরার প্রাচীন ইতিহাস ভিত্তিক এই গল্পটির লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আমরা চলে যাচ্ছি দেনা পাওনা গল্প। দেনা পাওনা গল্পটি 1298 বঙ্গাব্দের হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই দেনা পাওনা গল্পের মূল বিষয়বস্তু, দেনা পাওনা গল্পে দেখা যায় নিরুপমাকে পারিবারিকভাবে রায় বাহাদুরের একমাত্র ছেলের সাথে বিয়ে দেওয়া হয়। নিরুপমার শ্বশুর বাড়ি নিরুপমার পরিবারের কাছে 10,000 টাকার যৌতুক দাবি করে, কিন্তু এত টাকা যৌতুকের ভার বহন করতে পারে না নিরুপমার পরিবার। সময় মতো যৌতুকের টাকা শোধ করতে না পারায় নিরুপমা ও নিরুপমার পরিবারকে সহ্য করতে হয় অসহনীয় অত্যাচার, অবহেলা ও অপমান। যেসব স্বপ্ন নিয়ে নিরুপমা প্রবেশ করেছিল তার শ্বশুর বাড়িতে মুহূর্তেই ভেঙে যায় সেই স্বপ্নগুলো। আর এই প্রতিকূল পরিবেশে আর মানিয়ে নিতে না পেরে এক কঠিন অসুখে মৃত্যু হয় সেই নিরুপমার। এবার আমরা চলে যাচ্ছি পোস্টমাস্টার, যেটি 1298 বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই পোস্টমাস্টার গল্পটি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গল্প। রবীন্দ্রনাথের কুঠিবাড়ির একতলাতে যখন পোস্ট অফিস ছিল এবং তিনি প্রতিদিন দেখতেন পোস্টমাস্টারকে, সেই সময় একদিন দুপুরে তিনি লিখেছিলেন এই পোস্টমাস্টার গল্পটি। গিন্নি গল্প 1298 বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই গল্পে ছোট্ট একটি গল্প, অথচ কি নিদারুণ অনুভূতি সে ধারণ করেছে গো বেচার শান্তশিষ্ট ছেলে আশুতোষ। এবার আমরা চলে যাচ্ছি রামকানাইয়ের নির্বুদ্ধিতা, যেটি 1298 বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ব্যবধান
হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1298 বঙ্গাব্দে। তারাপ্রসন্নের কীর্তি হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1298 বঙ্গাব্দে। খোকাবাবুর প্রত্যাবর্তন সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল অগ্রহায়ণ সংখ্যায় 1298 বঙ্গাব্দে। এই খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পটিতে ট্র্যাজেডির মূলে ছিল প্রকৃতির প্রতি প্রবল আকর্ষণ। সম্পত্তি সমর্পণ গল্পটি 1298 বঙ্গাব্দে অগ্রহায়ণ সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই গল্পের মূল বিষয়বস্তু প্রকৃতির বর্ণনা। দালিয়া এই গল্পটি 1298 বঙ্গাব্দে মাঘ সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কঙ্কাল সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1298 বঙ্গাব্দে। মুক্তির উপায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1298 বঙ্গাব্দে। ত্যাগ এটিও সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1299 বঙ্গাব্দে। এক রাত্রি 1299 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই এক রাত্রি গল্পে রবীন্দ্রনাথ সমাজ রাজনীতির ইতিহাস রচনা করতে চাননি। ব্যক্তি মানুষের জীবনায়নের ছকে তিনি আঁকতে চেয়েছেন মানব নিয়তির একান্ত চিত্র। রোমান্টিক কবির মতো আবেগের 19 শতকী স্বভাব ধর্ম কতটা চিরকালের হয়ে উঠতে পারে, এটাও রবীন্দ্রনাথের লক্ষ্য ছিল বলে আমরা মনে করতে পারি। একটা আষাঢ়ে গল্প 1299 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। জীবিত ও মৃত 1299 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। স্বর্ণমৃগ 1299 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় ভাদ্র এবং আশ্বিন দুটি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। রীতিমতো নভেল এটি সাধনা পত্রিকায় দুটি সংখ্যায় প্রকাশিত হয়েছিল 1299 বঙ্গাব্দে। জয় পরাজয় 1299 বঙ্গাব্দের সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবার আমরা চলে যাচ্ছি কাবুলিওয়ালা গল্পে। কাবুলিওয়ালা গল্পটি 1299 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কাবুলিওয়ালা গল্পে অত্যন্ত সুন্দরভাবে পিতৃহৃদয়ের শোকাহত ও চিরন্তন রূপটি উন্মোচন করেছেন। এই গল্পে শাশ্বত পিতৃহৃদয়ের জয় জয়কার ধ্বনিত হয়েছে। এরপর যাচ্ছি আমরা ছুটি গল্প নিয়ে। এই ছুটি গল্পটি 1299 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় পৌষ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। গল্পটির মূল চরিত্র হল 13-14 বছরের এক উদ্দাম কিশোর ফটিক চক্রবর্তী। ছিপ ঘুড়ি লাটাই নিয়ে গ্রামের পথে হাঁটে, তাই রে নাই রে নাই রে না করে ঘুরে বেড়ায়, পড়ায় ফাঁকি দেয় ইত্যাদি কাজেই সে সারাদিন ব্যস্ত থাকত, যা একজন 13-14 বছরের কিশোর বালকের সাধারণ স্বভাবের মাঝেই বলে মনে হয়। এবার আমরা যাচ্ছি শুভা। এই শুভা গল্পটি 1299 বঙ্গাব্দে মাঘ সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুভা গল্পে যে জীবনকে আমরা প্রত্যক্ষ করেছি তা আমাদের প্রাত্যহিক জীবনের ঘটনা। শুভা একটি মুখ অর্থাৎ বধির। তার ভাষা বোঝে পশু পাখি গাছপালা অর্থাৎ তারাই যারা মুখ। এই মেয়েটি তার চিরচেনা পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে বিয়ে দেওয়ার ফলে তার জীবনে নেমে আসে করুণ পরিণতি। কিছুদিনের মধ্যেই চোখে পড়ল শুভা ভাষাহীন। আলোচ্য গল্পে একজন ভাষাহীন নারীর আত্মিক যন্ত্রণাকে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ। মহামায়া। এই মহামায়া গল্পটি 1299 বঙ্গাব্দে ফাল্গুন সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দান প্রতিদান এটি 1299 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সম্পাদক এটি সাধনা পত্রিকায় 1300 বঙ্গাব্দতে প্রকাশিত হয়েছিল। মধ্যবর্তিনী জ্যৈষ্ঠ সংখ্যায় 1300 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অসম্ভব কথা এটি 1300 বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবার আমরা চলে যাচ্ছি শান্তি।
এই শান্তি গল্পটি 1300 বঙ্গাব্দে শ্রাবণ সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। একটি ক্ষুদ্র পুরাতন গল্প, এটিও সাধনা পত্রিকায় 1300 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। সমস্যা পূরণ, এটি 1300 বঙ্গাব্দে অগ্রহায়ণ সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অনধিকার প্রবেশ, এটি 1301 বঙ্গাব্দে শ্রাবণ সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মেঘ ও রৌদ্র, এটিও সাধনা পত্রিকায় 1301 বঙ্গাব্দে আশ্বিন এবং কার্তিক দুটি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। প্রায়শ্চিত্ত, এটি সাধনা পত্রিকায় 1301 বঙ্গাব্দে অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। বিচার, এটিও সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1301 বঙ্গাব্দে। নিশীথে, এটি 1301 বঙ্গাব্দে মাঘ সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আপদ, 1301 বঙ্গাব্দে ফাল্গুন সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দিদি, এটিও চৈত্র সংখ্যায় 1301 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মানভঞ্জন, এটি 1302 বঙ্গাব্দে বৈশাখ সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মানভঞ্জন গল্পে গিরিবালার জীবনের করুণ কাহিনী সকল শ্রেণীর পাঠকের সমভাবে সিক্ত করে। স্বামীর অন্যায় অত্যাচারে নারী কিভাবে প্রতিবাদী হয়ে উঠেছে তার উজ্জ্বল দৃষ্টান্ত মানভঞ্জন গল্পের নায়িকা। ঠাকুরদা, এই ঠাকুরদা গল্পটি 1302 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রতিহিংসা, এটি 1302 বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ক্ষুধিত প্রাসান, এটি শ্রাবণ সংখ্যায় 1302 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অতিথি, এটি দুটি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। একটি 1302 বঙ্গাব্দের ভাদ্র ও কার্তিক দুটি সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ইচ্ছাপূরণ, সখা ও সাথী, এটি আশ্বিন সংখ্যায় 1302 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। দুরাশা, ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1305 বঙ্গাব্দে বৈশাখ সংখ্যায়। পুত্রযজ্ঞ, এটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1305 বঙ্গাব্দে। ডিটেকটিভ, এটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1305 বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায়। চ্যানেলটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন।